বলছিলাম পাগলের অধিকার নিয়ে। আমরা প্রায়ই শুনি যে পাগল বা উন্মাদ বা মানসিক অসুস্থ ব্যক্তিদেরকে বিভিন্ন জায়গায় শিকল দিয়ে বেঁধে রাখছে, অথবা নির্মম নির্যাতনের শিকার হচ্ছেন, অথবা দেখা যাচ্ছে তাদের শরীর এবং সম্পত্তির প্রতি মানুষের একটা বিদ্বেষ অথবা সহিংসতার শিকার হচ্ছেন ওনারা প্রায় দিন। এইরকম আমরা বিভিন্ন সময়ে সংবাদ দেখে থাকি। তো আমি আজকে সেই পাগল বা উন্মাদ ব্যক্তি অথবা আমরা মানসিক রোগে আক্রান্ত ব্যক্তি যে কথাই বলি না কেন, এই লোকদের অধিকার নিয়ে আমি আজকে কথা বলবো। বাংলাদেশের মূলত সব বিষয়ে আইন আছে, তো বাংলাদেশের যে পাগলের আইনটি, এই আইনটি নিয়ে কথা বলতে গেলে আমাকে যেতে হবে প্রায় 100 বছর পূর্বে, যখন ব্রিটিশ আমল ছিল। ব্রিটিশদের যখন আইন কানুন অথবা আদালত ব্যবস্থা গড়ে উঠছিল, তখন তারা রাস্তাঘাটে এইরকম যত্রতত্র পাগল অথবা উন্মাদ অথবা মানসিক রোগীদের ছড়াছড়ি দেখতে পেরেছিল হয়তোবা, যার কারণে তারা চিন্তা করলো যে এই ব্যক্তিদের শরীর সম্পত্তি এবং তাদের সুরক্ষার জন্য একটি আইন দরকার বা একটি নীতিমালা দরকার। এই কারণেই 1912 সালে ওনারা প্রণয়ন করেছিল উন্মাদ আইন বা লুনেসি অ্যাক্ট নামে, যেটাকে আমরা বলে থাকি। তো 100 বছর পরেও এই আইনটির কিন্তু এখনো এটির গ্রহণযোগ্যতা অথবা প্রয়োজনীয়তা কিন্তু বহমান। তো যার কারণে এটিকে সময় উপযোগী করার প্রয়োজনীয়তা হয়েছে, এবং বাংলাদেশ সরকার 2018 সালে এই উন্মাদ আইনটিকে সংশোধন করে এবং এটিকে আরো সময় উপযোগী আধুনিক করার জন্য তারা উদ্যোগ নিয়েছিল। এবং এই উদ্যোগের অংশ হিসেবেই বাংলাদেশে মানসিক স্বাস্থ্য আইন নামে 2018 সালে নতুন একটি আইন প্রণয়ন করা হয়। তো আমরা এই আইনটি নিয়ে আজকে আলোচনা করব, এবং আমি মনে করছি যে বাংলাদেশের পার্সপেক্টিভে এই আইনটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমরা যারা রাস্তাঘাটে চলছি, আমাদের চোখের সামনেই কিন্তু আমরা প্রায় দিনই দেখছি যে মানুষ মানসিক রোগে আক্রান্ত হয়ে রাস্তাঘাটে শুয়ে আসছে অথবা নির্মমতার শিকার হচ্ছে। এবং আমাদের দেশ এতটা উন্নত না, যার কারণে এই মানুষদের অধিকার বা সুরক্ষার বিষয়ে কিন্তু আমরা কথাও বলছি না, কাজ করতেও যাচ্ছি না। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে স্থানীয় প্রশাসন বা সমাজসেবা দপ্তর অথবা লোকাল ভলান্টিয়াররা মিলে এই মানসিক রোগীদের জন্য হয়তো বা সাময়িক একটা ব্যবস্থা করতে পারছে, কিন্তু দীর্ঘস্থায়ী সমাধান কিন্তু আসলে হচ্ছে না। তো এই কারণে যদি 2018 সালের যে মানসিক রোগ প্রতিরোধ আইনটি তৈরি করা হয়েছে, এই আইনটিকে যদি বলবৎ করা যায়, তাহলে হয়তোবা বাংলাদেশের অনেক কিছু চেঞ্জ হবে এবং রাস্তাঘাটের এই পাগল বা মানসিক রোগীদের যে ধরনের চলাফেরা দেখছি আমরা, সেটি হয়তোবা কমে যাবে। তো নতুন আঙ্গিকে মানসিক রোগীকে সামনে রেখে প্রণয়ন করা হয়েছে মানসিক স্বাস্থ্য আইন 2018। এই আইনে মানসিক রোগে আক্রান্ত ব্যক্তির অধিকার আর আত্মীয় স্বজন বা তত্ত্বাবধায়ক কর্তৃক যথাযথ যত্ন এবং নিয়ন্ত্রণে রাখার যে পদ্ধতি, সেইগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। একই সাথে মানসিক রোগীদের জন্য কিভাবে হাসপাতাল প্রতিষ্ঠা করতে হবে, কিভাবে রিহ্যাবিলিটেশন সেন্টার যেগুলো আমরা দেখতে পাচ্ছি যত্রতত্র গড়ে উঠছে, সেইগুলোর নিয়ন্ত্রণ অথবা সেইগুলো লাইসেন্সের বিষয়গুলো দেখতে হবে। এবং একই সাথে পাগল ব্যক্তিদের শরীর এবং সম্পত্তির বিষয়ে যে কোনো জটিলতা নিরসনের জন্য এই আইনে সুনির্দিষ্টভাবে সকল কিছু বলা আছে। একই সাথে এই আইনে পাগল ব্যক্তিদের বিরুদ্ধে সকল ধরনের নির্মমতা, তাদের অবহেলা, অযত্ন বা সহিংসতা, এইসব বিষয়ের উপরে ভিত্তি করে তাদের যে করলে কি ধরনের শাস্তি হবে, কারাদণ্ড হবে না অর্থদণ্ড হবে, এই বিষয়গুলো এই আইনে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। যেহেতু আমি একজন আইনজীবী, আমরা যেভাবে আইন পড়ি এইভাবে আইন পড়লে হয়তোবা অনেকের যে একটা বোধগম হবে। আমি শুধু আইনগুলোর যে বেসিক পয়েন্টগুলো সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তার আগে আরেকটি কথা বলে রাখি, বাংলাদেশে প্রচুর আইন হয় এবং অনেক আইনই দেখা যাচ্ছে এলিট শ্রেণীর ক্লাবে চলেছে। এলিট শ্রেণী বলতে আমি এখানে বোঝাচ্ছি যে আইনগুলো সাধারণত অপ্রায়োগিক হিসেবে থেকে যায়, বাস্তব জীবনে কাজে লাগানো হয় না। দেখা যাচ্ছে যেমন আমি যেটা বললাম যে 1912 সালে যেহেতু বাংলাদেশে একটা আইন হয়েছিল, সেই আইনটি কিন্তু কার্যকারিতা আমরা খুব কম দেখেছিলাম। এবং 2018 সালে মানসিক রোগ আইন যেটি করা হয়েছে, সেটিও যে কতটুকু কার্যকর সেটা আসলে সময়ের বিষয়। যাই হোক, এই আইনটিতে আমাদের এই মানসিক রোগ বিষয়ে আগে কিন্তু এই ধরনের সুনির্দিষ্ট তথ্যমালা ছিল না। এখন এই আইনটি হওয়ার পরে মানসিক রোগীদের আলাদা একটা সংজ্ঞা পাওয়া যাচ্ছে, যে কাদেরকে আমরা মানসিক রোগ বলবো বা কাদেরকে পাগল হিসেবে ট্রিট করে তাদের চিকিৎসার ব্যবস্থা, তাদের যথাযথ যত্ন এবং নিয়ন্ত্রণে রাখার জন্য কি করা যাবে, সেইগুলো নিয়ে কিন্তু আমরা এই আইনটার উপর ভিত্তি করে সরকার অনেক কিছু করতে পারে। তো সাধারণ মানুষকে আমি সবসময় বলি যে সাধারণ মানুষ যত বেশি আইন জানবে, সে তত বেশি সচেতন হতে পারবে এবং তার ব্যক্তি জীবনে কিন্তু এই আইনগুলো কাজে লাগাতে পারবে।
আপনি না জানলে আসলে কাজে লাগানোর কোনো স্কোপও আপনার নেই। এই কারণে শুধুমাত্র জানানোর উদ্দেশ্যে আমি আজকে এই আইনটি নিয়ে আলোচনা করছি, যেটা খুবই ইউনিক একটা বিষয়, অনেকে চিন্তাও করে না যে আসলে পাগলদেরকে আমরা মূল্যায়নই করছি না। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে রাস্তাঘাটে পড়ে আছে কিন্তু আমরা দেখেও না দেখার একটা ভাব করছি, অথবা দেখা যাচ্ছে যে একটি পরিবারে একজন ব্যক্তি পাগল, তাকে দেখা যাচ্ছে শিকল দিয়ে বেঁধে রাখছে, ঘর থেকে বের হতে দিচ্ছে না, তার জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পর্যন্ত দিচ্ছে না। এরকম সংবাদও কিন্তু আমরা প্রায় দিনে দেখে থাকি। যদি বাংলাদেশে আইনটি সুন্দরভাবে প্রচলিত হয়, কার্যকর হয়, তাহলে হয়তো বা এই বিষয়গুলো পরিবর্তন হতে পারে। তো আমাদের এই 2018 সালে যে আইনটি করা হয়েছে, এই আইনে একটা সুন্দর একটি অংশ রাখা হয়েছে, সেটি হচ্ছে মানসিক স্বাস্থ্য রিভিউ এবং মনিটরিং করার জন্য একটা কমিটি করা হয়েছে। এই আইন কমিটি মূলত কে মানসিক রোগী বা তাকে নির্ণয় করা, মানসিক রোগী যদি রাস্তাঘাটে পড়ে থাকে তাকে উদ্ধার করা, বা মানসিক রোগীর শরীর এবং সম্পত্তি বা তার প্রতি কোনো নির্দয় আচরণ হচ্ছে কিনা, এই বিষয়গুলো যাচাই বাছাই করা, বাস্তবিক পক্ষে মনিটরিং এর কাজটা করা, এটার জন্য একটি কমিটি করা হয়েছে, যার প্রধান হবেন ওই জেলার জেলা প্রশাসক মহোদয়। তিনি এই কমিটির মনিটরিং কমিটির প্রধান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন এবং আরো অন্যান্য লোকজনকে নিয়ে তিনি এই কমিটি সাজাবেন, যেখানে থাকবেন মানসিক রোগের ডাক্তার, সিভিল সার্জন অথবা বিচারক, অথবা হতে পারে মানসিক রোগীর আত্মীয় স্বজন, এরকম বিভিন্ন ব্যক্তিদেরকে নিয়ে এই কমিটিটি মূলত করা হয়েছে। আমরা সবসময় বলি যে রাস্তাঘাটে যারা পড়ে আছে, যেসব মানসিক রোগী, তাদেরকে আসলে কি করা যাবে? তারা কি রাস্তায় পড়ে থাকবে? তাদের দায়িত্বটা আসলে কার? অনেক ব্যক্তি দেখা যাচ্ছে হারিয়ে গেছে, মানসিক রোগে উনি হারিয়ে গেছেন, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখা যাচ্ছে যে বরিশালের লোক ময়মনসিংহে পড়ে আছেন, ময়মনসিংহের লোক চট্টগ্রামে পড়ে আছেন। তো এই লোকগুলোকে কিভাবে কি করা যাবে? তো নিশ্চয়ই সরকারের একটা দায়িত্ব আছে। তো এই সরকার মূলত এই আইনের বলবতে মানসিক অসুস্থতার অজ্ঞাত ব্যক্তির চিকিৎসা এবং সেবা প্রদানের উদ্দেশ্যে যে কোনো স্থানে মানসিক হাসপাতাল স্থাপন করতে পারবে, বা মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি করতে পারবে, অথবা জেলা হাসপাতাল সমূহে পৃথক বিভাগ বা ইউনিট করার ব্যবস্থাও ওনারা করতে পারে। যদিও ইতিমধ্যে বিভিন্ন হাসপাতালগুলোতে মানসিক রোগের আলাদা ইউনিট রয়েছে, তারপরেও এই আইনে সুনির্দিষ্ট বলা আছে যে কিভাবে আরো করা যেতে পারে তাদের সুরক্ষার জন্য। তো এই আইনে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আমরা যত্রতত্র দেখি যে রিহ্যাবিলিটেশন সেন্টার গড়ে উঠছে, মাদকাসক্ত ব্যক্তি এবং মানসিক রোগীদের জন্য আলাদা কিন্তু রিহ্যাবের ব্যবস্থা আছে। তাদের এই রিহ্যাব সেন্টারগুলো কিভাবে পরিচালিত হবে, কিভাবে লাইসেন্স প্রাপ্ত হবে, তারা কিভাবে দায়িত্ব পালন করবে, এই সবগুলো বিষয় কিন্তু এই আইনের মাধ্যমে এখন বাংলাদেশ সরকার বাস্তবায়ন করছে। কারণ আমরা দেখে থাকি অনেক সময় রিহ্যাবিলিটেশন সেন্টারগুলোতেও দেখা যাচ্ছে যে চিকিৎসার নামে হয়ে থাকে অপচিকিৎসা, অথবা উল্টো নির্যাতিত হন অনেক মানসিক রোগীরা, যার কারণে কিন্তু সরকার এই আইনের মাধ্যমে তাদের এই কাজগুলো বন্ধ করার জন্য আলাদা ব্যবস্থা গ্রহণ করেছে। যার কারণে লাইসেন্স ছাড়া কোনো ধরনের রিহ্যাব চলতে পারবে না, বা কোনো হাসপাতাল পরিচালনা কেউ করতে পারবে না এই আইনের মাধ্যমে। তো এই কারণে যদি কেউ করেও থাকে, অনুমতি ছাড়া যদি কেউ রিহ্যাবিলিটেশন সেন্টার করে থাকে, তাদের সর্বোচ্চ 5 লক্ষ টাকা জরিমানার বিধান এই আইনে বাংলাদেশ সরকার করেছে, এবং যা সর্বোচ্চ 20 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। তো আমি এরপরে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে এই মানসিক অসুস্থতা ব্যক্তির চিকিৎসার কি কি অধিকার রয়েছে। আমি আগেই বলছি যে আমরা প্রায় দিনই দেখি যে আমাদের রাস্তাঘাটে চলাফেরার পথে আমরা পাগল বা মানসিক রোগীদের আমরা পাচ্ছি, যাদেরকে কিন্তু আমরা দেখেও না দেখার একটা ভান করি যে আমার কি একটা কথা আমরা বলে থাকি, কিন্তু রাষ্ট্রের তো অবশ্যই একটা দায়িত্ব আছে। আমি যদি দায়িত্ব পালন অগ্রহবোধ না করি, তাহলে রাষ্ট্রের নিশ্চয়ই দায়িত্ব আছে। এই আইনটি রাষ্ট্রকে এই দায়িত্বটি আরো স্বয়ংসম্পূর্ণভাবে করার জন্য কিন্তু সুযোগ তৈরি করে দিয়েছে। যেসব পাগল অভিভাবক বা অভিভাবকহীন, আত্মীয়বিহীন অথবা ঠিকানাবিহীন মানসিক অসুস্থতা আক্রান্ত ব্যক্তি যারা, তাদেরকে কিন্তু সংশ্লিষ্ট এলাকার যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের যে প্রতিনিধি থাকবে নিকটতম, হতে পারে মানসিক হাসপাতালের যারা দায়িত্বপ্রাপ্ত প্রধান, হতে পারে সমাজ সেবা অধিদপ্তরের প্রধান, হতে পারে নারী ও শিশু নির্যাতনের যে সেল আছে সেটির প্রধান, অথবা হতে পারে পুলিশ প্রশাসন, যে কেউ হতে পারে, তারা কিন্তু এই ব্যক্তিকে উদ্ধারের ক্ষমতা প্রাপ্ত, এবং তারা এই মানসিক রোগীকে উদ্ধার করে যথাযথ চিকিৎসার ব্যবস্থা কিন্তু তাদের করতে হবে এই আইনের মাধ্যমে। এবং অভিভাবক বা আত্মীয়বিহীন যদি হয়ে থাকে, তাহলে তাদের সুরক্ষার জন্য সংশ্লিষ্ট মানসিক হাসপাতালে প্রেরণ করতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত তিনি সুস্থতার ছাড়পত্র না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তার দায়িত্ব রাষ্ট্রকে বহন করতে হবে। এই আইনটি এভাবেই তৈরি করা হয়েছে। তো আসলে আমরা আশাবাদী হই, আমাদের স্থানীয় সমাজ সেবা অধিদপ্তর আছে বা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান রয়েছে যারা কিন্তু চাইলেই এই দায়িত্বগুলো গ্রহণ করতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে ওভার পপুলেটেড অথবা আমাদের অসচেতনতার কারণে আমরা কিন্তু অনেক কিছুই করতে পারছি না, বা এই রোগীদেরকে আমরা পুনর্বাসনগুলো করতে পারছি না। তো
তো আমি এরপরে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব যে মানসিক অবস্থার বিচারিক অনুসন্ধান আমরা কিভাবে করতে পারি। যে মানসিক অসুস্থতার ব্যক্তির যদি কোনো অভিভাবক বা যদি স্থানীয় কোনো গার্ডিয়ান না থাকে অথবা আত্মীয় না থাকে অথবা তাকে যদি মানে কোনো ঠিকানাও না পাওয়া যায়, তাহলে কিন্তু ওই ব্যক্তিকে আদালতে আবেদনের মাধ্যমে যে কেউ বা প্রশাসন চাইলে আদালতে আবেদন করতে পারবে তাকে তার যথাযথ জায়গাতে পৌঁছানোর জন্য অথবা তার চিকিৎসার ব্যবস্থা করার জন্য। তো বর্তমানে আসলে দেখা যাচ্ছে আমাদের আপাতত যে আইন আছে এই আইনে যে মনিটরিং সেলের কথা বলা হয়েছে বা যে ধরনের ব্যবস্থার কথা বলা হয়েছে অনেক কিছুই কিন্তু এখনো অনুপস্থিত বা আমরা কিন্তু বাস্তবে দেখতে পারছি না। যার কারণে আমরা যদি নাগরিকরা সচেতন হই তাহলে হয়তো বা আমাদের রাষ্ট্র এগুলা করতে আরো উদ্যোগ গ্রহণ করবে। একটি বিষয় হচ্ছে মানসিক রোগীর সম্পত্তি নিয়ে অনেকের একটা লোভ থাকে। এটা আমরা সবাই জানি যে একটা পরিবারে যদি 4 জন মানে সুস্থ থাকেন, একজন যদি অসুস্থ থাকে তো 4 জনই চেষ্টা করে তার সম্পত্তিটা কিভাবে আমরা গ্রাস করতে পারি। এইরকম একটা টেন্ডেন্সি আমরা প্রায় দিনই দেখি যে পাগল ব্যক্তির সম্পত্তির প্রতি একটা লোভ মানুষের বা বাইরের আত্মীয় স্বজনের একটা লোভ তৈরি হয়। এইসব ক্ষেত্রে পাগলের যারা নিকটাত্মীয় আছেন তারা চাইলে ওই পাগলের অভিভাবকত্ব অর্জনের জন্য আদালতের শরণাপন্ন হতে পারে। যিনি মানসিক রোগে আক্রান্ত তিনি যদি মানসিকভাবে যতক্ষণ পর্যন্ত সুস্থ না হবে, যদি ওনার পিতা মাতা থাকেন তাহলে এটা স্বাভাবিকভাবে ওনার পিতা গার্ডিয়ান হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন, সহায় সম্পত্তি এবং শরীরের দেখাশোনার দায়িত্ব পিতা থাকবে। যদি ধরে যে পিতা মাতা বা নিকটাত্মীয় নেই তাহলে হয়তো বা তার যারা নিকটাত্মীয় দাবি করছেন তারা স্থানীয় আদালতে ওনার গার্ডিয়ানশিপের জন্য আবেদন করতে পারেন যে যতক্ষণ পর্যন্ত উনি সুস্থ না হবেন বা আদালত কর্তৃক অথবা ডাক্তার কর্তৃক স্বীকৃত না হবেন যে উনি সুস্থ, ততক্ষণ পর্যন্ত ওনার সম্পত্তি বা শরীরের দায়িত্ব স্থানীয় একজন অভিভাবকের জিম্মায় থাকবে। তো এইটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময় আমাদের কাছে অনেকেই পরামর্শ চান আমার পরিবারে একজন যদি পাগল থাকে তার সম্পত্তি কে নিবে। তো এটির জন্য নিয়ম হচ্ছে ওই পাগল ব্যক্তি বা মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিকে অভিভাবকত্বের জন্য স্থানীয় আদালতের শরণাপন্ন হতে হবে। যদি আদালত আপনাকে ওনার শরীর এবং সম্পত্তির অভিভাবক হিসেবে নিযুক্ত করেন তাহলে আপনি ওনার শরীর সম্পত্তি দেখাশোনা করার অধিকার অর্জন করতে পারবেন। অন্যথায় আপনি জোর করে যদি কিছু করতে চান তাহলে স্থানীয় প্রশাসন আপনাকে বাধা দেবে এবং এটি বেআইনি হিসেবে গণ্য হবে। পাগলের সম্পত্তি ওনার সুস্থতার আগ পর্যন্ত বিক্রি করারও কোনো সুযোগ আপনার তো থাকবে। তো যদি আমরা তো জানি যে যখনই একটা নিয়ম তৈরি হয় তখনই সেটা ভায়োলেশনের জন্য বা ভঙ্গ করার জন্য কিছু মানুষ উৎপেতে থাকে। এই উৎপাদা বন্ধ করার জন্য এই আইনে অপরাধ এবং দণ্ড বিষয়েও আলোচনা করা হয়েছে। এবং যদি কোনো ব্যক্তি এই মানসিক রোগীর সেবায় নিয়োজিত থেকে পেশাজীবী হিসেবে কোনো ব্যক্তি অথবা তার অভিভাবক হিসেবে নিয়োজিত থেকে যদি ওনার কোনো অযত্ন করে থাকেন, অবহেলা করে থাকেন বা ওনাকে সঠিক সুরক্ষা পেতে অসহযোগিতা করে থাকেন অথবা যদি কোনো মেডিকেল পার্সন ওনাকে সার্টিফিকেট মিথ্যা সার্টিফিকেট দেন যে উনি পাগল হলেও ওনাকে সুস্থতা সার্টিফিকেট দিয়ে কোনো ধরনের অন্যায় কাজে লিপ্ত করেন তাহলে সর্বোচ্চ 3 লক্ষ টাকা জরিমানা 2 বছরের কারাদণ্ড হতে পারে, সর্বোচ্চ 5 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান এই আইনে করা হয়েছে। অথবা যাকে আদালত অভিভাবক হিসেবে নির্ধারণ করেছেন তিনিও যদি কোনো ধরনের অপচেষ্টা করে থাকেন বা তার প্রতি কোনো অবহেলা করে থাকেন সেইগুলোও যদি করে থাকেন তাহলেও এই আইনে কিন্তু যথাযথ ব্যবস্থা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে গ্রহণ করতে পারবে। তো আসলে আইনে অনেক কিছুই থাকে বাংলাদেশের, এবং বাংলাদেশের আইনগুলোকে বলা হয় যে অন্যতম স্মার্ট আইন। যদি ওই স্মার্ট আইনগুলো যদি বাস্তবায়ন না হয় তাহলে আসলে তেমন কোনো কাজে লাগে না। তো এর বাইরেও আমি আরো কিছু পয়েন্ট বলবো, যেমন আমাদের এই মানসিক রোগী ব্যক্তিদের পিছনে আমাদের যেমন নাগরিকদের দায়িত্ব আছে তেমনি পুলিশেরও কিন্তু কর্তব্য রয়েছে। থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা এখতিয়ারধীন যারা পুলিশ অফিসার বা যার সীমানার মধ্যে ওই পাগল ব্যক্তি বসবাস করছেন, বিক্ষিপ্তভাবে চলাফেরা করছেন, তাকে উদ্ধারের দায়িত্ব কিন্তু পুলিশ প্রশাসনের উপরে বর্তায় এবং ওনার যথাযথ সুরক্ষা প্রদান করা। কারণ প্রত্যেকটা নাগরিকেরই দেশে সুরক্ষা পাওয়ার অধিকার আছে, তিনি পাগল হোক আর ভালো হোক যাই হোক তার দায়িত্ব গ্রহণ করতে পারবেন। এবং পুলিশ চাইলে কেউ যদি ওই ব্যক্তিকে কোনো ধরনের অবহেলা করে অথবা নির্দয়ী আচরণ করে সহিংসতার ঘটনা ঘটায় তাহলে পুলিশ ওই ব্যক্তিদেরকে কিন্তু গ্রেফতার করে তাদের জিম্মায় নিতে পারবে এবং যথাযথ আইনে তাদের শাস্তির ব্যবস্থা করতে পারবে। এবং আরেকটি আনন্দের বিষয়, এই আইনটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বলবৎযোগ্য করা হয়েছে। তো চাইলেই যে কেউ কিন্তু পাগল বা মানসিক অসুস্থ ব্যক্তিদেরকে এরকম নির্দয় আচরণ করতে পারেন। এর বাইরেও যদি তত্ত্বাবধায়কের আন্ডারে থাকেন অথবা আত্মীয় স্বজনের আন্ডারে থাকেন তাদেরও কিন্তু নির্দিষ্ট কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে এই পাগল ব্যক্তি বা মানসিক রোগে অসুস্থ ব্যক্তিদের সুস্থ হিসাবে নিয়ে আসার জন্য। এর বাইরে উন্মাদের প্রতি আমাদের বা উন্মাদ বা মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিদের প্রতি আমাদের সাধারণ নাগরিকদের কেমন আচরণ
আচরণ হবে সেটি নিয়েও কিন্তু আমাদের আলোচনা করা প্রয়োজন। আমরা যদি একজন মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিকে দেখেই যদি তাকে দূর দূর করে তাড়িয়ে দিই, তার প্রতি লাঠি নিয়ে তেড়ে যায় অথবা তাকে শিকল দিয়ে বা ঘরে আটকে রাখার চেষ্টা করে, তাহলে নিশ্চয়ই ওই ব্যক্তি কোনোদিনই সুস্থ হয়ে আমাদের এই সমাজে আসতে হবে। আমরা কিন্তু প্রায় দিনই দেখি যে দীর্ঘদিন পাগল থাকার পরে বা মানসিক রোগে আক্রান্ত হওয়ার পর অনেকে সুস্থ হয়ে আসছেন। বিশেষত আমাদের বাংলাদেশের পাবনা মানসিক হাসপাতালের কথা বলতেই হয়। পাবনা মানসিক হাসপাতাল থেকে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু সুস্থ হয়ে আসছে। এটি একটি আশার বাণী যে আমরা চাইলেই কিন্তু এই ব্যক্তিদেরকে সুস্থ করে আমাদের প্রচলিত সমাজে আমরা তাদেরকে আবার নিয়ে আসতে পারি। শুধু আমাদের প্রয়োজন একটা সচেতনতা আর দায়িত্বশীল আচরণ। যদি আমরা দায়িত্বশীল আচরণ করি তাহলে হয়তো বা সম্ভব এই অসুস্থতাটি সুস্থ করে তাদেরকে স্বাভাবিক পরিবেশে নিয়ে আসা। তো এই ছিল মূলত আমার আজকের এই মানসিক রোগ আইন নিয়ে আলোচনা, বা পাগল, উন্মাদ অথবা মানসিক রোগ যে কথাই বলি না কেন, এই ব্যক্তিদের প্রতি আমাদের যেন আরেকটু দায়িত্ববোধ তৈরি হয়, আমরা যেন তাদের প্রতি আরেকটু সহানুভূতিশীল আচরণ করি এবং আমাদের দেশটাকে যেন গোছাতে তাদেরকেও আমরা যেন তাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি। এটি আসলে আমার আলোচনার আজকে মূল বিষয় ছিল। তো আলোচনা যতই হোক তার চেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের দায়িত্ববোধ এবং আইন জানা। আমি সবাইকে বলবো আইন জানুন, সচেতন হন, পাশাপাশি নাগরিক হিসেবে নিজের দায়িত্ববোধ সম্পর্কে আপনি নিজেও সচেতন হন। তো আপনারা যদি এই বিষয়ে বা মানসিক রোগ আইন অথবা পাগল ব্যক্তিদের শরীর সম্পত্তির বিষয়ে যদি কোনো পরামর্শ করতে চান, যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি আমার ভিডিওর কমেন্ট বক্সেও আপনারা চাইলে প্রশ্ন করতে পারবেন, আমি চেষ্টা করব এগুলোর জবাব দিতে। আর আইন বিষয়ে যদি আরো কোনো কিছু জিজ্ঞাসা থাকে, জানতে চান, কোনো নতুন ভিডিও দেখতে চান, তাহলে নিশ্চিতভাবে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব এগুলো নিয়ে আলোচনা করতে। কারণ আইন জানাতে পারাটাও একজন আইনজীবীর জন্য অনেক বড় বিষয়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আমাকে অনেকক্ষণ ধরে শোনার জন্য।